স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি যে রুল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং এর এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। এর আগে আমরা রুল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকো, অবশ্যই আমাদের প্লেলিস্ট প্রাইমারি টেট প্রিপারেশন এই প্লেলিস্ট থেকে অথবা এই ভিডিও ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নেবে, তাহলে এই যে প্রশ্নগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো আজকে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন, এই যে আমাদের যে কোয়েশ্চেন যে আলোচনা করব, কীরকমভাবে করব দেখো, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেই প্রশ্নের যে অ্যান্সার হলো তার পরিপ্রেক্ষিতে তার যুক্তি কী, কি পয়েন্টস, ইম্পর্ট্যান্ট টপিক, অর্থাৎ এই কি পয়েন্টস থেকে তোমাদের কোয়েশ্চেন হতে পারে। সেই জন্য এটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হবে এই ক্লাসগুলি, এবং আমি আশা রাখছি এই ক্লাস এইরকমভাবে যদি করো তাহলে ইংলিশে প্যাডাগজির প্রতি যে ভয় তোমাদের ছিল সেটা থাকবে না। তোমরা কয়েকটা ক্লাস করো, তাহলে আমার কথা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা কি হচ্ছে, হুইচ প্রসেস অফ লিসেনিং, অর্থাৎ শ্রবণের কোন প্রক্রিয়াটি ইনভলভস গেটিং দ্য মেন আইডিয়া, প্রিডিক্টিং, ড্রয়িং ইন্টারফারেন্স অ্যান্ড সামারাইজিং। অর্থাৎ যখন কোনো একটা বক্তব্য বা বলা হচ্ছে, সেটা যখন কেউ শুনছে, সে শোনার ভিতরে যে ওই যে কথাটা, মানে তোমাদেরকে একটু ডিটেলস মানে একটু ভেঙে বলার চেষ্টা করছি প্রশ্নটা, যে বক্তব্যটা বলা হচ্ছে, অর্থাৎ আমি যে কথাটা তোমাদের সামনে মানে এই যে প্রশ্ন আলোচনা করছি, এই প্রশ্নটা শোনার পরে তোমাদের যে কি আইডিয়া মানে সেটা হচ্ছে, তার প্রেডিকশন, তার ধারণাটা কি হচ্ছে, এবং সব থেকে বড় কথা তার সামারাইজটা কি হবে, অর্থাৎ আমি যে বক্তব্যটা তোমাদের সামনে রাখছি সেটা তার সামারাইজিং কী হবে। এই যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ যে মেন আইডিয়া, প্রিডিক্টিং, ড্রয়িং ইন্টারফারেন্স অ্যান্ড সামারাইজিং লিসনিংয়ের কোন প্রসেসে রয়েছে, ঠিক আছে, কোন প্রক্রিয়ায় রয়েছে, এইটা হচ্ছে মেন প্রশ্ন। তো এখানে চারটে অপশন দেখিনি, একটু মোটা করে লেখা হয়ে গেছে, তার জন্য অপশনগুলো একটু এমন হয়ে গেছে। দেখো, বটম আপ লিসেনিং প্রসেস, এটাকে বলা হয় বটম আপ লিসেনিং প্রসেস, লিসেনিং ফর ইনফরমেশন, না টপ ডাউন লিসেনিং প্রসেসেস, ইনফরমেশনাল লিসেনিং। এই যে যে বক্তব্যটা বলা হলো, এই চারটে অপশনের ভিতরে কোনটা হবে? তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার, সেটা হচ্ছে তোমার অপশন সি, টপ ডাউন লিসেনিং প্রসেস বলা হয়। তো এর আগে কিন্তু আমরা টপ ডাউন লিসেনিং প্রসেসটা পড়েছি। তো এই টপ ডাউন লিসেনিং প্রসেসটা কেন হলো, বটম আপ লিসেনিং প্রসেস হলো না কেন, তার সপক্ষে কি যুক্তি রয়েছে, কি ইম্পর্টেন্ট কি পয়েন্টস রয়েছে দেখো, এবং এই কি পয়েন্টসগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে। তাহলে যা প্রসেসটা, যে দ্য প্রসেস হুইচ ইনভলভস গেটিং দ্য মেন আইডিয়া, প্রিডিক্টিং, ড্রয়িং ইন্টারফারেন্স অ্যান্ড সামারাইজিং ইজ দ্য টপ টু ডাউন লিসেনিং প্রসেস বলা হয়। ঠিক আছে, টপ টু ডাউন লিসেনিং প্রসেস বলা হয় এই যে প্রসেসে মেন আইডিয়া, প্রিডিক্টিং, ড্রয়িং ইন্টারফারেন্স অ্যান্ড সামারাইজিং করা হয়। তো এটা কি হচ্ছে, এই জিনিসটা কি, টপ ডাউন লিসেনিং প্রসেস স্টার্টস ফ্রম দ্য মিনিং অ্যান্ড প্রসিডস ব্রেক আ ওয়ার্ড। অর্থাৎ যখন কোনো একটা বক্তব্য শোনা হচ্ছে, আমি যে কথা তোমাদের সামনে শেয়ার করছি, সেটা প্রথমে তোমরা মিনিংটা করবে। এই যে এই প্রসেসের মেন যেটা কি পয়েন্টস হচ্ছে, সেটাই প্রথম মিনিংটা শুনবে বা মিনিংটা বুঝবে, তারপর সেটা প্রসিড করবে, সেটা সামনে দিকে এগিয়ে যাবে, সামনে থেকে পিছনের দিকে এগিয়ে যাবে। এটা হচ্ছে তোমার টপ ডাউন লিসনিং প্রসেসের একটা বৈশিষ্ট্য। নাম্বার 2 বৈশিষ্ট্য কি, যে টপ ডাউন লিসনিং যে প্রসেস যে ফলোজ দ্য অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট অ্যাপ্রোচ, অর্থাৎ মূর্ত থেকে বিমূর্ত দিকে কিন্তু যাবে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট। তাহলে এরকম প্রশ্ন হতে পারে যে হুইচ অফ দ্য লিসনিং প্রসেস ইজ দ্য ফিচার্স ড্যাশ, যে চারটে অপশন দিল, অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, তারপর আর দুটো দিল টপ ডাউন বা ডাউন টোন, এরকম দিয়ে দিল। ঠিক আছে, সেজন্য হচ্ছে কি পয়েন্ট থেকে তোমার প্রশ্ন আসতে পারে, মানে এগুলো তো বৈশিষ্ট্য। ওকে, তারপর কি দেখো আরেকটা পয়েন্ট যদি আমরা পড়ি, অ্যাজ ইন দ্য অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট অ্যাপ্রোচের ক্ষেত্রে কি হয়, দ্য অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ইজ টেকিং ইনটু অ্যাকাউন্ট ফ্রম দ্য অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, অর্থাৎ যে অ্যাবস্ট্রাক্ট যে বিমূর্ত যে ধারণা, সেই ধারণাটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট থেকে আসে, এবং তারপর সেটা কনসেপ্টটা কিন্তু সেখানে ইন্টারফেয়ার করে। ঠিক আছে, আর এই ধরনের যে অ্যাপ্রোচ, সেটাকে বলা হয় টপ ডাউন, অর্থাৎ লিসেনিং এর ক্ষেত্রে যে অ্যাপ্রোচ তাকে বলা হয় টপ ডাউন স্ট্র্যাটেজি বা টপ ডাউন তোমার লিসেনিং। ওকে, যেটা সামারাইজিং থাকবে, প্রেডিক্টিং থাকবে, ড্রয়িং ইন্টারফারেন্স থাকবে। আশা রাখছি বুঝতে পেরেছো। ওকে, তাহলে যদি এরকম আসে যে ইন দিস অ্যাপ্রোচ দ্য লার্নার ইউটিলাইজ দ্য ব্যাকগ্রাউন্ড অর প্রিভিয়াস নলেজ টু ফিগার আউট দ্য মিনিং অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই ক্ষেত্রে একজন শিক্ষার্থী কী করে, যে ল্যাঙ্গুয়েজটা সে পড়ছে, সেটা ইংলিশ হোক বাংলা হোক, সেটা কিন্তু তার প্রথমে তার মিনিংটা সে কিন্তু বুঝতে সক্ষম হয়।
ঠিক আছে। আর এই অ্যাপ্রোচের ক্ষেত্রে আর কি কি যে পয়েন্টসের দিকে লক্ষ্য রাখে সেটা হচ্ছে ইট লুকিং অ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ হল, মানে গোটা যে ল্যাঙ্গুয়েজটাকে সর্বব্যাপী কিন্তু সে প্রকাশ করে। দেন ইন্ডিভিজুয়াল সাউন্ড, অর্থাৎ নির্দিষ্ট কোনো সাউন্ড বা নির্দিষ্ট কোনো ওয়ার্ডস বা ফ্রেজের পরিবর্তে পুরোটাকে সে সেন্টেন্স হিসেবে অ্যাচিভ করে। আর কি করে, কনসেন্ট্রেটিং অন মিনিং এদার দেন দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ গ্রামাটিক্যাল স্ট্রাকচার চাইতে সে কিন্তু মিনিংয়ের উপর কিন্তু বেশি মনোযোগী হয় বা নজর দেয়। ওকে। আর কি হয়, আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবজেক্ট ম্যাটার উইদাউট নেসেসারিলি গোয়িং ইনটু ডিটেল, অর্থাৎ ডিটেলটাকে মানে যাওয়ার আগে সে কি সামারাইজ যদি বললাম, অর্থাৎ একটা প্যাসেজটাকে সে ডিটেলসে না গিয়ে তার সামারাইজটা পড়বে। এটা হচ্ছে টপ ডাউন লিসনিং প্রসেসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেই জন্য আমরা বলতে পারি যে টপ ডাউন লিসনিং প্রসেস ইনভলভ গেটিং দ্য মেন আইডিয়া, মূল যে ধারণাটা সেটা গ্রহণ করে, প্রিডিক্টিং এবং ড্রয়িং ইন্টারফারেন্স আর সামারাইজিং। এই যে প্রসেস বা এই যে পয়েন্টগুলো রয়েছে বা এই বৈশিষ্ট্য রয়েছে কিসে, টপ ডাউন লিসনিং প্রসেসের ক্ষেত্রে। আশা রাখছি এই টপ ডাউন লিসনিংয়ের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। অর্থাৎ আমি যে কথাটা তোমাদেরকে বলছি সেটা ডিটেলসে না আসলে মনে করো এইটা আমাদের আধা ঘন্টা ক্লাস হবে, তো আধা ঘন্টা ক্লাসের মেন যেটা জিস্ট বা সামারাইজিং তুমি করতে পারো, সেটাকে বলে টপ ডাউন লিসনিং প্রসেস। আর আমাদের এইরকম সামারাইজ ভাবেই কিন্তু পড়তে হবে। এই লিসনিং যে প্রসেসটা আমাদেরকে যে এই যে প্রাইমেটের 2023-এর জন্য এই সামারাইজ স্মার্ট ওয়েতে পড়তে হবে, ঠিক আছে। নাম্বার 2 যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো, অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইনভলভ লিসনিং টু টেক্সট, টেকিং নোটস অ্যান্ড রিকনস্ট্রাকশন দ্য টেক্সট ইজ কল্ড, তাকে কি বলে? এখানে 4টা অপশন আছে, আরেকবার প্রশ্নটা বলে দিই তারপর আমরা ডিটেলসে যাব। অ্যান অ্যাক্টিভিটি এমন একটা কার্যকলাপ দ্যাট ইনভলভ, যেটা লিসনিং এর ক্ষেত্রে এমন একটা কার্যকলাপ যেটা একটা টেক্সট, টেকিং নোটস অ্যান্ড রিকনস্ট্রাক্টিং দ্য টেক্সট, অর্থাৎ একটা টেক্সটটাকে গ্রহণ করে বা নোটটাকে বা সেইটাকে কি করে রিকনস্ট্রাকশন করে, অর্থাৎ পুনরায় সেটাকে মানে যতটা ছোটোখাটো করা যায় সেটা করা যায়। এই ধরনের অ্যাক্টিভিটি লিসনিং এর ক্ষেত্রে যেটা হয় তাকে কি বলে? একটা হচ্ছে তোমার ডিকটেশন, শ্রুতিলিখন যেটা রয়েছে, একটা হচ্ছে ডিক্টোগ্লোস, আর একটা হচ্ছে ডিকশন অ্যানালিসিস, আর একটা হচ্ছে ডিকগ্লোসিয়া। তো এই যে আমাদের অ্যান্সারগুলো যদি আমি বলে দিই যে এইটার উপরে এইটা অ্যান্সার হবে, এটাকে এই ধরনের প্রশ্ন তুমি বুঝতে পারবে না, ঠিক আছে, যদি শুধুমাত্র কোয়েশ্চেন মুখস্থ করে যাও। তো সেই জন্য আমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে। আগে আমরা বলে নিই এইটার কারেক্ট অ্যান্সার কি, অ্যান্সার হলো তোমার ডিক্টোগ্লোস। তো ডিক্টোগ্লোসটা কি, ডিকশনটা কি, আমরা একটু আলোচনা সাপেক্ষে বোঝার চেষ্টা করি। দেখো, ডিক্টোগ্লোস সেটা কি, ইজ এ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা একটা ভাষা শিক্ষণ পদ্ধতি অ্যাক্টিভিটি দ্যাট ইজ ইউজড বাই টিচার ইন দ্য ক্লাসরুম, সেটা সাধারণত শিক্ষকরা ব্যবহার করেন ক্লাসরুমে। তাহলে আমরা বুঝতে পারলাম ডিক্টোগ্লোস মানেটা কি, ঠিক আছে, এটা কে ব্যবহার করে, কোথায় ব্যবহার হয়। ইট ইজ ইউজড ফর টিচিং গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এটার সঙ্গে ব্যবহার করা হয় গ্রামাটিক্যাল স্ট্রাকচারের জন্য। ইট ইনভলভস লিসনিং অ্যান্ড রাইটিং স্কিল, তাহলে এটা দুটো স্কিলের উপর মানে অন্তর্ভুক্ত, একটা হচ্ছে তোমার লিসনিং আর একটা হচ্ছে রাইটিং স্কিল। এই যে অ্যাক্টিভিটির টিচার হিসাবে তার সাহায্যটা কি করে, দ্য টিচার সিলেক্ট এ প্যারাগ্রাফ অ্যান্ড রিডস ইট টু দ্য স্টুডেন্টস, মানে একটা প্যারাগ্রাফ টিচার সেটা সিলেক্ট করবেন এবং ছাত্রছাত্রীদের সামনে তিনি পড়বেন, অ্যান্ড আস্ক দেম টু লিসেন কেয়ারফুলি টু ইট, এবং তিনি সেই প্যারাগ্রাফটাকে শোনার জন্য তিনি তাদেরকে বলবেন, ঠিক আছে, শোনা হলো। এইবার আফটার লিসনিং অ্যান্ড কম্প্রেহেন্ডিং দ্য টেক্সট, অর্থাৎ যে টেক্সটটা শোনা এবং যতটা পারা গেল বোঝার পর স্টুডেন্ট মেক নোটস অফ দ্য টেক্সট, সেই টেক্সট থেকে স্টুডেন্টরা কিন্তু নোটস তৈরি করবে, অ্যান্ড রিকনস্ট্রাক্ট, এবং সেটা গঠনটা করবে, দ্যাট ইন দেয়ার অন ওয়ার্ডস, নিজের শব্দ দিয়ে, নিজের ভিউজ দিয়ে, ঠিক আছে। ফ্রম দ্য অ্যাভভ পয়েন্টস, এই অপরের পয়েন্ট দ্বারা এটা ক্লিয়ার, ইট ইজ ক্লিয়ার দ্যাট অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইনভলভ লিসনিং টু টেক্সট, টেকিং নোটস অ্যান্ড রিকনস্ট্রাকশন দ্য টেক্সট ইজ কল্ড ডিক্টোগ্লোস। তাহলে বোঝা গেল ডিক্টোগ্লোস জিনিসটা কি। আশা রাখছি বুঝতে অসুবিধা হবে না। অর্থাৎ শিক্ষক মশাই একটা প্যারাগ্রাফ পড়বেন, সেটা ছাত্রছাত্রীকে শোনার পর সেই প্যারাগ্রাফ থেকে নোটস তৈরি করতে হবে ছাত্রছাত্রীদেরকে, এটাই বলা হয় ডিক্টোগ্লোস। তাহলে এই তিনটে শব্দ থাকবে, যে টেক্সট, টেকিং নোটস অ্যান্ড রিকনস্ট্রাকশন দ্য টেক্সট। আর ডিকটেশন আমরা জানি শ্রুতি লিখন, সেটা কিন্তু একটা ডাইরেক্ট শিক্ষক বলবেন আর সে শুনে শুনে কিন্তু শিক্ষার্থীরা লিখবে, এটা ডিকটেশন,
ঠিক আছে, এটা ওরাল একটা, তবু একটু দেখলে এটা ইংলিশের ক্ষেত্রে কি বলতে চাচ্ছে, ডিকটেশন হ্যাজ বিন রিগার্ডেড অ্যাজ এ টেকনিক টু ট্রেন পিপলস টু লিসেন কেয়ারফুলি। একটু ভালো করে শিখাবে, অবশ্যই শিখাবে, মানে শিক্ষার্থীকে শিখাবে যে কিভাবে শুনতে হয়, সেটা মিনিং করতে হয়, কনসেন্ট্রেট ফর, এবং তার প্রতি কতটা মনোযোগী হতে হয়, ফর দ্য টাইম বিং, যে সময় দেওয়া হবে, অ্যান্ড রিটেইন হোয়াট ইজ বিং স্পোকেন, এবং সেটা জানা হবে যে কি বলা হলো সেটা কিন্তু তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে, অ্যান্ড রিপ্রোডিউস ইট ইন গুড হ্যান্ড রাইটিং অ্যাজ রিজনেবল স্পিড, এবং সেটা খুব সুন্দর গুড হ্যান্ড রাইটিং এর মাধ্যমে কিন্তু দ্রুততার সাথে কিন্তু লিখতে হবে। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি এবং জাস্ট একটা নোটস লেখা আছে, সেই নোটসটা আমি যা বলবো সেটা শুনে শুনে তোমাদেরকে লিখতে হবে। এইটাই হচ্ছে তোমার ডিকটেশন, অর্থাৎ হবু হবু সেটা লিখতে হবে। আর ডিক্টোগ্লোসিটা আলাদা, সেটা তোমার শোনার পর তুমি লিখবে। এটা গেল। এবার হচ্ছে ডিগ্লোক্সিয়া। ডিগ্লোক্সিয়াটা কি? ইট রিফার্স এ ফেনামেনন, একটা ঘটনা হোয়েন টু ল্যাঙ্গুয়েজ অর ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস এক্সিস্ট সাইড বাই সাইড, অর্থাৎ এই ক্ষেত্রে দুটো কিন্তু ভাষা থাকবে, দুটো ভাষা সাইড বাই সাইড কিন্তু থাকবে। ইন এ কমিউনিটি উইথ ওয়ান ভ্যারাইটি, একটা থাকবে হাই লেভেলের, বিং ইউজড ফর লিটারেরি, এডুকেশনাল অ্যান্ড রিলিজিয়াস পারপাস, ঠিক আছে, while the low variety is used in informal context with family, friends, etc., the low variety lacks prestige. তাহলে এই যে এখানে জাস্ট এইটা মাথায় রাখবে, তাহলে হবে যে দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু সাইড বাই সাইড থাকবে, একটা হাই কোয়ালিটি আর একটা লো কোয়ালিটি, বা হাই ভ্যারাইটি এবং লো ভ্যারাইটি, সেটা হচ্ছে ডিগলোসিয়া। ঠিক আছে, ডিগলোসিয়া। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ধরনের যদি কোশ্চেন আসে, আর তোমাদেরকে মানে আর টেনশন করতে হবে না। তো আশা রাখছি ওর ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, অ্যান্সারটা কেন হলো। ওকে, নাম্বার 3, দ্য লিসেনিং ইজ দ্য ফাংশন অফ। লিসেনিং স্কিলটা কি ধরনের, মানে তার কার্যকলাপ, তার ফাংশনটা কি? ভিজুয়াল সেন্স, মানে যেটা চোখে দেখা, লিঙ্গুয়াল মানে বিভিন্ন তোমার ফনেটিক্যালি লিঙ্গুইস্টিকের দ্বারা, অডিও সেন্স না রিজনিং কম্পিটেন্সি, অর্থাৎ রিজনিং অর্থাৎ যেটা যুক্তিগ্রাহ্য। লিসেনিংটা অবশ্যই কি অডিও সেন্সে, ঠিক আছে, শুনবে, শোনাটা হচ্ছে লিসেনিং। তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন এবং আমি যে আলোচনা করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখবে। আর আমি যে প্রশ্নগুলো আলোচনা করছি এটা এই কি পয়েন্টসের মাধ্যমে তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে লিখবে। কেন এই ধরনের প্রশ্ন তোমাদের মানে যদি পড়ো, আমি বলবো যদি এরকমভাবে যদি পড়ো তাহলে কোনোদিন তোমার ভুল হবে না। আমি যতটা পারছি তোমাকে বোঝার চেষ্টা করি। এটা যদি তোমাদের বোর্ড ওয়ার্কের মাধ্যমে করতাম, হ্যাঁ, একটু ভালো বোর্ড কিনে, হ্যাঁ, 2-5 লাখ টাকা দিয়ে যে বোর্ড কিনে যেরকম বিভিন্ন জন করছে, তাহলে কিন্তু এইটাই কিন্তু বিশাল হতো। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু নেই বলে তোমাদেরকে ফোনের মাধ্যমেই তোমাদেরকে যতটা কষ্ট করে লিখে তোমাদের করানোর চেষ্টা করছি। ওকে, তো অবশ্যই তোমরা এই ভিডিওটি মানে তোমরা বেশি বেশি করে শেয়ার করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে, এটাই বলার। আচ্ছা, 4 নম্বর দেখো, বিলো আর সাম অ্যাক্টিভিটিস ফর ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিল। নিচে কিছু অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, কিছু কার্যকলাপ দেওয়া হয়েছে, সেটা কিসের জন্য? ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ডেভেলপ করার জন্য। হুইচ ওয়ান অফ দিস ক্যান বি ইউজড ফর ডেভেলপিং লিসেনিং স্কিল? নিচের কোনটা লিসেনিং স্কিলের জন্য বা লিসেনিং স্কিল উন্নতি করার জন্য, ডেভেলপ করার জন্য ইম্পর্টেন্ট, বা কোনটা? ওকে, ল্যাঙ্গুয়েজ স্কিল আমরা জানি 4টে, LSRW, তার ভিতরে লিসেনিংটা রয়েছে। তো লিসেনিং স্কিলের জন্য এই 4টে অপশনের ভিতরে কোনটা বা কোন পয়েন্টসটা কার্যকরী? 1 নম্বর দেখি, মানে একটু মোটা লেখা হয়ে গেছে, মোবাইলে লেখা তো তার জন্য তোমাদের পয়েন্টস মানে প্রশ্ন এবং অপশনগুলো আলাদা হয়ে যাচ্ছে। যাই হোক, একটু দেখে নাও। দ্য টিচার ডেসক্রাইব দ্য ফিজিক্যাল ফিচার্স অফ দ্য ক্যারেক্টার ইন দ্য স্টোরি অ্যান্ড আস্ক দ্য স্টুডেন্ট টু ড্র। মানে কোনো একটা স্টোরি বলা হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এটা ডেভেলপড বলা হচ্ছে, মানে অপশনটা কিন্তু এরকম। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে টিচার একটা ফিজিক্যালি মানে একটা টু দ্য ক্যারেক্টার ইন দ্য স্টোরি, একটা গল্পের যে বৈশিষ্ট্য তার ফিজিক্যালি, হ্যাঁ, সেটা তিনি ছাত্রছাত্রীদেরকে বর্ণনা করবেন এবং তিনাদেরকে ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করবেন এটা লেখার জন্য। ফিজিক্যালি সাপোজ ধরো কাক অ্যান্ড কলসির কথা বলছি, তাহলে একটা কাক, মানে আমি এখানে ছবি আঁকছি না, জাস্ট একটা কলসি আঁকা হবে আর একটা ধরো কাক আঁকা হবে পুরো। তাহলে এই দুটো বলা হচ্ছে বৈশিষ্ট্য বলতে হবে, বলতে হবে এই গল্পটা কি বোঝাতে চাইছে, ডেসক্রাইবিং, হ্যাঁ, ডেসক্রাইবিং এ প্রসেস, ঠিক আছে, ডেসক্রাইবিং স্টোরি বলা হয়। তাহলে শোনার পর বা দেখার পর সেটা ছাত্রছাত্রীরা লিখবে, এটা একটা পয়েন্টস। নাম্বার 2 রয়েছে দ্য স্টুডেন্টস আর আস্কড টু রিড দ্য স্টোরি বুক। স্টুডেন্টদেরকে স্টোরি বুকটা পড়তে হবে, আর পড়ার ক্ষেত্রে তো লিসেনিং এর কোনো আসছেই না, তাহলে এটা হবে না। স্টুডেন্ট আর আস্কড টু ন্যারেট এ মেমোরেবল ইনসিডেন্ট, ঠিক আছে, কোনো একটা ঘটনা মানে স্মরণীয় একটা কোনো ঘটনা সেটা বর্ণনা করতে বলা হয়েছে, ঠিক আছে। আর টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ইলাস্ট্রেট দ্য স্টোরি দে হ্যাভ রিড,
অর্থাৎ সে মানে ছাত্রছাত্রীরা যে যে মানে স্টোরিটা পড়েছে সেটাকে আরো বিস্তারিত বলার জন্য মানে কি বলে যে হ্যাঁ বলার জন্য এটাকে স্টুডেন্টদেরকে বলতে হবে। তো লিসেনিং এর ক্ষেত্রে এটা কিন্তু নয়, মানে এই চারটে অপশনের ভিতরে যেটা কারেক্ট অ্যান্সার সেটাই তোমার অপশন এ নাম্বারটা, ঠিক আছে। এইটাই হবে তোমার হুইচ অফ দিস ক্যান বি ইউজড ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ লিসেনিং স্কিলের ক্ষেত্রে এইটা হচ্ছে এই যে ফিচার্স বা এই যে অবজেক্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো, হ্যাঁ দেখো সব কি পয়েন্টস তোমাদেরকে দরকার হবে না, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু তোমার সাথে আলোচনা করবো। সব কি পয়েন্টস মানে শুনে বা লিখে মানে টাইম নষ্ট করা ছাড়া কিছু নাই, যেগুলো খুব দরকার মানে ডিগ্লোসিয়াটা কি ডিকটেশন কি এগুলো কিন্তু আসে পরীক্ষা, ঠিক আছে, এগুলো বলতে হবে এবং জানতে হবে। তারপর দেখো ড্যাশ ইজ অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং এ স্পিকার অ্যাসেন্ট or pronunciation, his vocabulary, grammar and grasping his or meaning। দেখো এগুলো পুরো সংজ্ঞা, ঠিক আছে। এর এর আগে আমরা দুটো মানে অ্যাক্টিভিটি পড়ে আসলাম, বলছি ড্যাশ অ্যাক্টিভিটিটা মানে এই যে চারটে অপশন আছে দেখো লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই চারটে স্কিলের ভিতরে কোনটা হ্যাঁ এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, ঠিক আছে। কোনটা এই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া যাচ্ছে, কি আছে, ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ শুনবে মানে এই বুঝবে, স্পিকার অ্যানসেন্ট মানে মানে এটা আমি কালকে আলোচনা করে দিয়েছি, অ্যানসেন্ট মানে এটা ঝোঁক দেবে, যখন আমি কথা বলবো কোন জায়গায় আসতে হবে কোন জায়গায় জোর হবে। তারপর প্রনাউন্সিয়েশন উচ্চারণটা, ঠিক আছে। হিজ ভোকাবুলারি তার শব্দ জ্ঞান, গ্রামার, গ্রাফসিং হিসাব, এবং এই সমস্ত বৈশিষ্ট্য কোথায় থাকে, শুধুমাত্র লিসেনিং এ থাকে, তাই না, শুধুমাত্র লিসেনিং এ থাকে। লিসেনিং এই যে এখানে যেটা প্রোনাউন্সিয়েশন যেটা রয়েছে না, হ্যাঁ, আর অ্যাসাইন্ট যেটা রয়েছে, এই দুটোই লিসেনিং এর মূল বৈশিষ্ট্য, ঠিক আছে। তা লিসেনিং এর যে এমন একটা অ্যাক্টিভিটি দ্যাট ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং স্পিকার অ্যানসেন্ট প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ আমার যে উচ্চারণ, আমার দেখো কোথাও কোনো এক সময় আসতে বলা হচ্ছে কথা, কোনো সময় জোরে বলা হচ্ছে, এইটাই হচ্ছে তোমার অ্যানসেন্ট। আর ভোকাবুলারি আমাদের শব্দ ভান্ডার কত রয়েছে, শুধু পড়ে চলে যাচ্ছি না, তারপরে থেকে আমি কিছু এক্সট্রা কিছু ওয়ার্ডস তোমাদেরকে বলছি, গ্রামাটিক্যাল দিক থেকে আমি তোমাদের কিছু শেখাচ্ছি কিনা, মানে কোনো একটা বক্তব্য কোনো একটা জিনিস বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার লিসেনিং এর অ্যাক্টিভিটি, এটাকে হবে 5A হবে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর দেখো, 6 নম্বর যেটা হচ্ছে এ টিচার আস্ক স্টুডেন্টস টু লিসেন এ রেকর্ডিং টু গেট দ্য ওভারঅল মিনিং অফ দ্য ফ্রেজ। একজন শিক্ষক মানে স্টুডেন্টদেরকে মানে বললেন যে একটা রেকর্ডিং শুনতে, এবার রেকর্ডিং শোনার পর তার ওভারঅল মিনিংটা যে প্যাসেজ সম্পর্কে শুনলেন শোনা হলো মানে শোনানো হলো ছাত্রছাত্রীদের, তার যে মিনিংটা কি, সে প্যাসেজের মিনিংটা কি এটা জানতে চাওয়া হলো। একে কি বলে, এ কম্প্রিহেনসিভ টাস্ক, এক্সটেন্সিভ লিসেনিং টাস্ক, এ জিস্ট লিসেনিং টাস্ক, এ স্ক্যান লিসেনিং টাস্ক, ঠিক আছে। বুঝতে পারছো কথাটা, মনে হয় আমি তোমাদেরকে বুঝাতে পারছি না যতটা আইডিয়া, তো বোঝানোর চেষ্টা করে দেখো যে একটা শিক্ষক স্টুডেন্টদেরকে বললো কোনো একটা প্যারাগ্রাফ এর রেকর্ডিং, কোনো একটা বিষয়ের রেকর্ডিং ছাত্রছাত্রীদের শোনালেন, যে বললেন এর ওভারঅল মিনিংটা কি। আর এই যে টাস্কটা তিনি দিলেন ছাত্রছাত্রীকে, সেই টাস্কটা কি বলা হয়, কম্প্রিহেনসিভ টাস্ক, বোধগম্য। এগুলো কিন্তু বাংলা করার চেষ্টা করতে গেলে ভুল হবে, হ্যাঁ, ইংলিশটাই মনে রাখবে। এক্সটেন্সিভ মানে বর্ধিত, এক্সটেন্সিভ লিসেনিং টাস্ক, এ জেস্ট লিসেনিং টাস্ক, জেস্ট মানে সামারাইজ ছোট করা, এ স্ক্যান করা, স্ক্যান লিসেনিং টাস্ক। তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডিটা হবে কারেক্ট অ্যান্সার, কেননা সেটা তুমি ভালো করে স্ক্যান করবে, মানে যে প্যাসেজটা শোনানো হচ্ছে সেরকম ভালো করে তোমাকে শুনতে হবে, যেটা স্ক্যান মানে এই রেকর্ডিংটা শুনছো, সেই রেকর্ডিংটা শোনার পরে তুমি ওভারঅল মিনিংটা করবে, সেখানে জিস্টটা শুনলে তো হবে না, জিস্ট মানে সংক্ষিপ্ত শুনলে হবে না, বলা হচ্ছে ওভারঅল। তারপর হচ্ছে তোমার এক্সটেন্সিভ, সেটা কিন্তু বাড়ানো যাবে না, বেশি বাড়িয়ে বলা যাবে না। আর কম্প্রিহেনসিভ মানে বোধগম্য মানে বুঝার, এটা মানে সেটা কিন্তু বলা হচ্ছে ওভারঅল, সেই জন্য হচ্ছে স্ক্যান লিসেনিং টাস্ক, ঠিক আছে। চলো নাম্বার 7 দেখি। নাম্বার 7 আছে দেখো, টিচার অ্যারেঞ্জ হার লার্নার্স ইনটু পিয়ার্স, অর্থাৎ একজন শিক্ষক তার ছাত্রছাত্রীকে একটা গ্রুপে ভাগ করলেন, অ্যান্ড গিভ দেম এ টেক্সট অফ 2 প্যারাগ্রাফস, এবং দুটো প্যারাগ্রাফের কাজ দিলেন। ওয়ান লার্নার ইন দ্য পিয়ার, মানে যে দুটো পিয়ার মানে করা হয়েছে তাদের মধ্যে একজন শিক্ষার্থী রিডস আউট দ্য টেক্সট টু দ্য আদার, সে সকলের সামনে কিন্তু সেটা অন্যদের সামনে সেটা পড়লো।
অ্যান্ড দ্য পার্টনার টাস্ক টেক্সট ডিকটেশন, এবং তার যে পার্টনার ছিল, সহযোগী ছিল, সে কিন্তু সেটা লিখলো। দেন দ্য প্রসেস ইজ রিভাইজড, এবং এই প্রসেসটা বারবার রিভাইজ করা হলো। এই ধরনের যে কাজকে কি বলে লিসেনিং এর ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, এই ধরনের কাজকে কি বলে দেখো, শোনার পরে লেখা, সেটা হচ্ছে রানিং ডিকটেশন, কম্পোজিশন ডিকটেশন, জিগজ ডিকটেশন, পার্শাল ডিকটেশন। তাহলে এই যে মানেগুলা যদি বা এর যে কি বলতে চাওয়া হয়েছে, এগুলা আদত এর যে বৈশিষ্ট্যগুলা কি, এগুলা কাকে বলে, রানিং, কম্পোজিশন, জিগজ্যাগ, ডিকটেশন, যদি না পারো অ্যান্সার মনে থাকবে না। এবং সর্বোপরি তার সাথে যে এই প্রশ্নটা করা হচ্ছে না, এই প্রশ্নটা তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। তাই এটা খুব সহজ প্রশ্ন ছিল। এবার আমাদের অ্যান্সারটা দেখে নিই। তো এই প্রশ্নের যেটা আমাদের 7 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে তোমার অপশন ডি, পার্শিয়াল ডিকটেশন। এবার দেখে নিই এই কি পয়েন্ট আমাদের কাজে লাগবে বা জানতে হবে 4টে ডিকটেশন সম্পর্কে। চলো একটু যতটা পারা যায় জানা যাক। ডিকটেশন এর আগে একটু আমরা বললাম পার্শিয়াল ডিকটেশনটা কি। তো পার্শিয়াল ডিকটেশন হচ্ছে ইন দিস কাইন্ড অফ ডিকটেশন ওয়ার্ডস, ফ্রেজ অর চাঙ্কস অফ ল্যাঙ্গুয়েজ, মানে একটু মানে ছোট ছোট যে ভাষাটা, হ্যাঁ, এইগুলো কিন্তু হ্যাভ বিন ডিলিটেড, এগুলো বাতিল করা হয়, এটাকে বাতিল করে দেয়, ডিলিটেড, অ্যান্ড স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু লিসেন অ্যান্ড রাইট ডাউন দ্য মিসিং ওয়ার্ডস। অর্থাৎ যখনই শিক্ষক মহাশয় যেটি বলবেন সেখানে কিছু ওয়ার্ডস তিনি একটা সেন্টেন্স বলে, সেই সেন্টেন্স থেকে কিছু ওয়ার্ডস তিনি মিসিং করে দেবেন, কিছু ফ্রেজ মিসিং করে দেবেন। তো ছাত্রছাত্রীদেরকে সেই মিসিং ওয়ার্ডটা কিন্তু শুনতে বলা হয়, মানে লিখতে বলা হয়। হ্যাঁ, শোনার পর সেটা লিখতে বলা হয়। অল ডিকটেশন শুড বি ডিসকাসড আপন কমপ্লিশন। ঠিক আছে, এটা কমপ্লিশনের সমস্ত ডিসকাশন কিন্তু কমপ্লিশনের উপর আলোচনা করা হয়। তাহলে এই ধরনের ডিকটেশনকে বলা হয় পার্শিয়াল ডিকটেশন। ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে। এর আর কি কি পয়েন্টস থাকতে পারে বা যেখানে আমরা আরো বুঝতে পারি, পেয়ার ওয়ার্ক ইজ ইনকারেজড, মানে এই ক্ষেত্রে কিন্তু পেয়ার ওয়ার্কটা থাকবে। তো একটু আগে তো দেখলাম যে দুটো গ্রুপ করা হলো। ঠিক আছে, তাহলে এখানে একটা, তাহলে এর একটা বৈশিষ্ট্য পার্সোনাল ডিকটেশনের, পেয়ার ওয়ার্কের ইনকারেজ বাই ডিভাইডিং টেক্সট ইন্টু 2 পার্টস, যেটা যে টেক্সটটা থাকবে সেটা দুটো পার্টে ভাগ করা হবে। ওয়ান লার্নার রিডস হাফ অ্যান্ড আদার পার্টনার টেক্সট দ্য ডিকটেশন, তাই না? অর্থাৎ একটা অংশ কিন্তু একটা হাফ কিন্তু পড়বে, শুনবে, অন্যজন শুনে সেটা লিখবে। তাহলে এটাই কিন্তু এই বৈশিষ্ট্য দিয়েছিল। দেন দ্য প্রসেস রিভাইজড, এবং সেটা বারবার রিভাইজ করা হবে। আর এটাকে বলা হয় পার্শিয়াল ডিকটেশন। আর ইন এ পার্শিয়াল ডিকটেশন দ্য রিটেন স্পেসেস মে বি কন্টেন্ট স্ট্রাকচার্স দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান রিকগনাইজ বাট নট নেসেসারিলি প্রডিউস। মানে এইখানে যে এই ডিকটেশন আরেকটা বৈশিষ্ট্য কি, যে প্যাসেজটা কিন্তু লিখে দিতে হতে পারে, কিন্তু সেটা যাতে বুঝতে পারে যে প্যাসেজটা লিখিত হবে, সেটা যেন ছাত্রছাত্রী বুঝতে পারে, কিন্তু সেটা খুবই ইম্পর্টেন্ট নয়। তাহলে এইটাকে বলা হয় পার্শিয়াল ডিকটেশনের বৈশিষ্ট্য মানে রয়েছে। আবার কি বলছে দেখো, আর কি কি রয়েছে, যে পার্সোনাল ডিকটেশন রিকোয়ার্স দ্য স্টুডেন্ট অনলি টু ফিল দ্য ব্ল্যাঙ্ক স্পেস, রিটেন স্পেসেস। ওই যে বললাম যে মিসিং যে ওয়ার্ডগুলো থাকে, সেই মিসিং ওয়ার্ডটাকে ওখানে থাকবে না, সেটাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এটাকে এই সমস্ত বৈশিষ্ট্যটা থাকে পার্সোনাল ডিকটেশন, যেটা ওখানে বলা হয়েছে। আর এটা কম্পোজিশন ডিকটেশনটা কি, কম্পোজিশন ডিকটেশন ইজ ইট ইজ এ সিম্পল টেকনিক দ্যাট টিচার্স ক্যান অ্যাপ্লাই ইন টিচিং। এটা কিন্তু কম্পোজিশন ডিকটেশনটা কিন্তু শিক্ষক মহাশয় অ্যাপ্লাই করে, এখানে স্টুডেন্টরা অ্যাপ্লাই করা হয় না। হ্যাঁ, দিস টেকনিক দিস ইজ এ টেকনিক দ্যাট রিকোয়ার্স দ্য স্টুডেন্টস টু রাইট হোয়াট দ্য টিচার রিডস এ ম্যাক্সিমাম অফ 3 টাইমস। অর্থাৎ তিনি 3বার বলবেন, ম্যাক্সিমাম 3বার তিনি পড়বেন, অর্থাৎ শিক্ষক, সেখান থেকে কিন্তু ছাত্রছাত্রীকে লিখতে হবে। এটাকে কম্পোজিশন ডিকটেশন। আর একটা ডিকটেশন কি বলো, জিগসো ডিকটেশন। জিগসো লিসেনিং অর রিডিং অ্যাক্টিভিটি ইজ অ্যান ইনফরমেশন গ্যাপ এক্সারসাইজ। ইনফরমেশনটা গ্যাপ থাকবে, কোনো একটা তথ্য রাখতে গ্যাপ থাকবে, এটা ওয়ার্ড বা ফ্রেজের কিন্তু গ্যাপ নয়, ওয়ার্ড বা ফ্রেজ হলে সেটা পার্শিয়ালি। আর জিগজো ডিকটেশনের ক্ষেত্রে কি হবে, ইনফরমেশনটাই মিসিং থাকবে, গ্যাপ থাকবে। লার্নার্স হিয়ার্স অর রিড ডিফারেন্ট পার্টস অফ টেক্সট। তারপর যে টেক্সটটা বিভিন্ন মানে পার্টসগুলো পড়ে 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 সেটাকে বুঝতে পারবে, সেই ইনফরমেশনটা দিয়ে সেটা কিন্তু লিখতে হবে। এটাকে বলে জিগসো ডিকটেশন। আর একটা হচ্ছে রানিং ডিকটেশন। Running dictation is a classroom exercise where students run to a text
মানে স্টুডেন্টটাই কিন্তু সেটা পড়বে অ্যান্ড দেন কনভে দ্য মেসেজ ওরালি টু দ্য পার্টনার। পড়ার পর সেটা বুঝবে, বোঝার পরে তার পার্টনারকে কিন্তু সে মৌখিকভাবে অর্থাৎ তার সামনে সামনে সে কিন্তু তার যে কনভে করবে সেই মেসেজটা। হ্যাঁ, এটাকে বলা হয় তোমার রানিং ডিকটেশন। তাহলে আশা রাখছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা একটু মানে আরেকটু প্রিভিয়াস করে মানে একটু আগে 2-1 মিনিট এমনি পিছিয়ে করে আবার তোমরা এটা পুনরায় শুনে নাও, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন দেখো, এ টিচার ক্যান ডেভেলপ দ্য লিসনিং স্কিল অফ ল্যাঙ্গুয়েজ লার্নার্স বাই, অর্থাৎ একজন শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে লিসনিং স্কিলটাকে ডেভেলপ করতে তিনি কি করবেন। 1 নম্বর যে অপশনটা কি হচ্ছে, মেকিং দ্য লার্নার্স লিসেন এভরিথিং, অর্থাৎ এটা ছাত্রছাত্রীকে বলবে, শিক্ষার্থীদেরকে বলতে হবে যে তারা যাই শুনে সেটা কিন্তু খুব ভালো করে শুনবে, মানে প্যাসিভলি যেটা শুনবে। স্পিকিং কন্টিনিউয়াসলি টু লার্নার্স বোথ উইদিন দ্য ক্লাসরুম এন্ড আউটসাইড, এবং বলতে হবে যে তারা কন্টিনিউয়াসলি মানে বক্তব্য আলোচনা করবে, কথা বলবে, সেটা যে ক্লাসের বাইরে বা ক্লাসরুমের মধ্যে। ফোকাসিং অনলি দ্য লিসেনিং স্কিল উইদাউট অ্যাসোসিয়েটিং দ্যাম উইথ আদার ল্যাঙ্গুয়েজেস স্কিল, অর্থাৎ বলবে শুধুমাত্র লিসেনিং স্কিলের উপরে জোর দিতে, ফোকাস করতে, অন্যান্য যে স্কিল রয়েছে রিডিং রাইটিং সেদিকে কোনো জোর দেওয়া দরকার নেই। 4 হচ্ছে ক্রিয়েটিং অপরচুনিটি ফর লার্নার্স টু লিসেন এ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ সোর্সেস অ্যান্ড পিপুল অ্যান্ড এনগেজিং ইন আদার লিসেনিং অ্যাক্টিভিটি, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে তাদেরকে একটা সুযোগ দিতে হবে, বিভিন্ন ধরনের ভাষা তাদের সোর্স, ভাষার যে সোর্স তাদের সামনে তুলে ধরতে হবে এবং সেটা তাদেরকে শোনাতে হবে, সেটা পিপুল বা জনগণের মাধ্যমে যেখানে থাকে, এনগেজিং আদার লিসেনিং অ্যাক্টিভিটি, অন্যান্য মানে মানুষজনের সামনে বা যে কোনো লিসেনিংয়ের ক্ষেত্রে তাদেরকে মানে অ্যাক্টিভিটি তাদেরকে কী করতে হবে, এনগেজ করতে হবে। তো এই অপরচুনিটিটা যদি দেওয়া যায় তবে একটা স্টুডেন্ট তার মধ্যে কিন্তু লিসেনিং পাওয়ারটা বা লিসেনিং স্কিলটা ডেভেলপড হবে। ঠিক আছে, এইটা কালকে আমরা একটু পয়েন্টস আলোচনা করেছিলাম, পয়েন্টসে ছিল, তাহলে এখানে ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 9 নম্বরে দেখো যে ট্রানজ্যাকশনাল লিসেনিং কি। ট্রানজ্যাকশনাল লিসেনিং, এই ট্রানজ্যাকশনাল লিসেনিং এমন একটা লিসেনিং বা অ্যাক্টিভিটি দ্যাট লেজ এমফেসিস অন কনভেইং ইনফরমেশন, যেটা কেবলমাত্র তথ্য পরিবেশনের জন্য বেশি জোর দেয়। আরেকটা হচ্ছে কি লে এমফেসিস অর হারমোনিয়াস কমিউনিকেশন ইন দ্য সোশ্যাল কনটেক্সট, অর্থাৎ সামাজিক মাধ্যমে যেটা খুব মানে মাধ্যমের যে যোগাযোগ, হ্যাঁ, সেটার উপর বেশি জোর দেয়। ডাজ নট রিকোয়ার কেয়ারফুল অ্যাটেনশন টু ডিটেলস অ্যান্ড ফ্যাক্টস, কোনো রকম ঘটনা বা সেই সম্পর্কে ডিটেলসের উপর বেশি অত যত্নবান হওয়া উচিত নয়, বা সেরকম কোনো মানে অ্যাটেনশন মনোযোগী দেয় না এই প্রসেসটা, না ইজ ইন্টারাক্টিভ বাই নেচার, এটা সাধারণত প্রাকৃতিকভাবে এটা হয়ে থাকে। তো ট্রানজ্যাকশনাল যে লিসেনিং, এটা মাথায় রাখবে, ট্রানজ্যাকশনাল যেটা শ্রুতি সেটা তোমার অপশন এটা, যেটা ইনফরমেশন উপর বেশি জোর দেয়, এটা মুখস্থ করলে যথেষ্ট। ঠিক আছে, তো এর কি পয়েন্টস বা এর কিছু ইনফরমেটিভ কিছু তথ্য আমরা দেখে নিই। যে ট্রানজ্যাকশনাল লিসেনিং ইজ ওয়ান অফ দ্য 4 ক্যাটাগরিজ অফ লিসেনিং, 4টে লিসেনিং এর ভিতর কিন্তু এটা যে 4টে লিসেনিং তার ভিতর আরেকটা রিলেট টু ডিফারেন্ট পারপাস, এটা বিভিন্ন উদ্দেশ্য কিন্তু এটা এর মধ্যে যুক্ত রয়েছে। ট্রানজ্যাকশনাল লিসেনিং ইজ এ মেসেজ ওরিয়েন্টেড, এটা কিন্তু মেসেজ মানে ওরিয়েন্টেড একটা লিসেনিং। তো এর যে সমস্ত জিনিসের উপর যে সমস্ত বিষয়ের উপর বেশি ফোকাস করে ট্রানজ্যাকশনাল লিসেনিং, সেগুলো কি কনভেইং ইনফরমেশন, তাহলে এই কি পয়েন্ট থেকে প্রশ্ন এসছে, তাহলে এইটা ঠিক আছে, অর্থাৎ তথ্য যোগান দেওয়া। আর কি রয়েছে, ট্রান্সফারিং ফ্যাকচুয়াল ইনফরমেশনকে ট্রান্সফারিং করা, গিভিং অর্ডার দেওয়া, ইনস্ট্রাকশন দেওয়া অ্যান্ড ডিরেকশন দেওয়া, ঠিক আছে, নির্দেশ দেওয়া। অ্যাসাইং মেসেজ থ্রু স্পোকেন ওয়ার্ড, অর্থাৎ শব্দ বলার মাধ্যমে কিন্তু সেটাকে এই মেসেজটাকে গ্রহণ করা। ঠিক আছে, হ্যান্স উই কনক্লুড, তাই এটা আমরা সিদ্ধান্ত আসতে পারি যে যেহেতু ট্রানজ্যাকশন লিসেনিং কি করছে, এমফেসিস অন কনভেইং ইনফরমেশনের উপর বেশি জোর দিচ্ছে। ওকে, 10 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ওয়ান অফ দ্য সাব স্কিলস অফ লিসেনিং এর আরেকটা স্কিলের যে সাব স্কিল, তার যে ধারা, লিসেনিং এটা মেন, তার যে বিভাগ রয়েছে, ইচ কম্পোনেন্ট অফ বটম আপ অ্যাপ্রোচ, একটা টপ টু ডাউন অ্যাপ্রোচ, আর হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ টু টিচিং লার্নিং ল্যাঙ্গুয়েজ, কোনটা এর যে অপশনগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনটা যে বটম আপ অ্যাপ্রোচের মধ্যে অন্তর্গত, অর্থাৎ বটম আপ অ্যাপ্রোচের যে ফিচার্স নিচের ভিতরে কোনটা বা বৈশিষ্ট্য। ওকে,
এক নম্বর হচ্ছে কি দেখি রিকগনাইজিং অর্গানাইজিং ক্লু, ঠিক আছে। একটা হচ্ছে ফাইন্ডিং সাপোর্ট ডিটেলস, গেটিং দ্য জিস্ট, ইভালুয়েটিং থিমস। অর্থাৎ একটু আগে আমরা দেখলাম টপ টু ডাউন বটম যেটা হচ্ছে সেটা টেক্সট করবে, সেটা শুনবে, সামারাইজিং থাকবে। আর এখানে দেখছি যে ইভালুয়েটিং মূল্যায়ন থাকবে, গেটিং জিস্ট থাকবে, জিস্ট থাকতে পারে, সাপোর্ট ডিটেলস থাকতে পারে, বা রিকগনাইজিং ক্লু থাকতে পারে। তো এইটার কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার অপশন এ যেটা রয়েছে, রিকগনাইজিং অর্গানাইজেশন ক্লু। জিনিসটা কি, তো লিসেনিং স্কিলটার বলার কিছু নেই। লিসেনিং ইজ এ প্রি রিকুইজাইট টু লার্নিং অল আদার স্কিল ইন দ্য ল্যাঙ্গুয়েজ, যেটা ইট ইজ এ প্রসেস অফ ড্রাইভিং মিনিং অফ হোয়াট ইজ স্পোকেন, যেটা টপ আপ যে সাব স্কিলটা কি, ইট প্রসিড ফ্রম বটম টু টপ, বটম মানে নিচ থেকে কিন্তু অপর যায়, কিন্তু ঠিক আছে, নিচ থেকে অপর যাচ্ছে। ইট ইজ লিসেনিং প্রসেস দ্যাট ফোকাস, অর্থাৎ এই লিসেনিং প্রসেসের মূল বৈশিষ্ট্যটা কি, যে কনসেন্ট্রেটিং অন ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, এটা এক যে শব্দের উপর বেশি জোর দেয়, অ্যান্ড ফ্রেজেস হোয়াইল লিসেনিং, যখন আমরা শব্দটা শুনি কিন্তু সেই সময়টা কি করে কোনো শব্দ বা ফ্রেজের উপর জোর দেওয়া হয়, রাদার দেন দ্য মিনিং অফ দ্য টেক্সট, যে টেক্সটের মিনিংয়ের পরিবর্তে, ঠিক আছে, ঠিক আগেরটার বিপরীত। আর ডেকোডিং মেসেজ, মুভিং ফ্রম সাউন্ডস, ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লোজ অ্যান্ড আদার গ্রামাটিক্যাল এলিমেন্ট সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের গ্রামাটিক্যাল যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো থেকে, অথবা ফ্রেজ বা ওয়ার্ড বা ক্লোজ থেকে, সেখান থেকে কিন্তু আমরা তার অর্থটা আমরা ডেকোডিং করি, ঠিক আছে, মানে ধারণ করি। রিকগনাইজিং অর্গানাইজেশনাল ক্লু, যেটা আমাদের এখানে অ্যান্সারটা হয়েছে, ইজ ওয়ান অফ দ্য সাব স্কিল অফ লিসেনিং, এটাও কিন্তু লিসেনিং এর সাব স্কিল। তো আসতে পারে যে নিচের কোনটা নিচে লিসেনিং এর সাব স্কিল, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন হতে পারে। তো রিকগনাইজিং অর্গানাইজেশন ক্লুটা কি বলছে, ইউজ ফোনোলজিক্যাল ক্লুজ, এটা হ্যাঁ সিএলইউ, ফোনোলজি যেটা হচ্ছে সাউন্ডস, ট্রেস, ইন্টোনেশন যেটা থাকবে, ফোনোলজি। আমি যখন রুল অফ গ্রামার পড়বো সেই ক্ষেত্রে এগুলো ডিটেলসে বলে দেবো তোমাদেরকে, যে ফোনোলজিক্যাল কি, ফনিম, মরফিম, সিনট্যাক্স, সিম্যান্টিক, এখান থেকে একটা প্রশ্ন আসে। তাহলে ফোনোলজিক্যাল যেখানে সাউন্ড, ট্রেস এন্ড ইন্টোনেশন থাকবে। টু আইডেন্টিফাই দ্য ইনফরমেশন ফোকাসড অন আটারেন্স, যখন উচ্চারণ করা হবে সে উচ্চারণ, কোনো একটা শব্দ বা কোনো একটা জিনিস যখন উচ্চারণ করা হবে সেখানে সাউন্ড, ইন্টোনেশন এবং ট্রেসের উপর যেটা জোর দেবে সে রিকগনাইজিং অর্গানাইজেশন ক্লু। আর এটা আরেকটা কি করে, ইউজ গ্রামাটিক্যাল ক্লু, হ্যাঁ এটা সিএলটা হয়ে গেছে, এলটা মিসিং হয়েছে। ইউজ গ্রামাটিক্যাল ক্লুজ টু অর্গানাইজ দ্য ইনপুট ইনটু কনস্টিটিউয়েন্ট সেন্স গ্রুপস, এখানে গ্রামাটিক্যাল উপর কিন্তু এটা দেখবে, জোর দিবে, ঠিক আছে। Thus, it is concluded that recognizing the organization clue is one of the sub-skill of listening and is a component of bottom-up approach to teaching, learning, listening. ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের মোট লিসেনিং স্কিল থেকে 10টি প্রশ্ন, তার সাথে কিছু কি পয়েন্টস। যদি তোমাদের কাছে এই ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। এই লিসেনিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে 10টা প্রশ্নই কিন্তু যথেষ্ট নয়, এর আরও অনেক প্রশ্ন আছে। এছাড়াও আমরা সিটেটের যে বিগত যে প্রশ্নগুলো এসেছে সে প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করতে থাকবো। অর্থাৎ আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে ডিটেলস উইথ এমসিকিউ, এরকমভাবে তোমার র্যান্ডাম ক্লাস পাবে। অর্থাৎ ডিটেলসে একটা সাবজেক্ট আমাদের কমপ্লিট করলাম, সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হয়তো রুল অফ গ্রামার, কিন্তু আমাদের এমসিকিউ কিন্তু রেগুলার কিন্তু থাকবে, এমসিকিউটা রেগুলার থাকবে। কেননা এমসিকিউ এই 10টা করে তুমি কিন্তু লিসেনিং স্পিকিং থেকে প্রশ্ন কমন পাবে না। আর তবুও আর একটা কথা বলছি, 10টায় কিন্তু আমাদের প্রশ্ন নয়, আজকে যেটা আলোচনা করলাম এই 10টা থেকে কিন্তু 3 10 30টা তার বেশি কিন্তু প্রশ্ন আলোচনা হয়ে গিয়েছে। কারণ যে ইনফরমেশন যে ক্লুগুলো রয়েছে না, যে তোমার যে কি নোটসগুলো, এখান থেকে তো অনেক প্রশ্ন আমাদের হতে পারে এখান থেকে। সেজন্য বলবো যে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো তোমরা ফলো করবে উইথ ফ্রি, তোমাদের এর জন্য কোনো পে করতে হচ্ছে না। এবং এর পিডিএফটা আমি তোমাদেরকে আজকে যে ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে স্ট্রাগল ফর সাকসেস, এছাড়াও আমাদের যে এসএফএস কোচিং সেন্টার বলে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এসএফএস কোচিং সেন্টার, আমাদের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই তোমরা ওই ফেসবুক পেজটাকে তোমরা ফলো করবে এবং সাথে স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলটাকেও তো ফলো করছো, তার সাথে তোমার টেলিগ্রাম গ্রুপটা ফলো করো, ওখান থেকে এই সমস্ত যে নোটসগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে। যাই হোক, অনেক কথা বলা হলো, তোমাদের অনেক টাইম নষ্ট করে দেওয়া হলো, ঠিক আছে। তো যাই হোক, তার জন্য ক্ষমা প্রার্থী। তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, এবং যাওয়ার আগে যেটা বলতে হয়, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।